উত্তরের কয়েক জেলায় মধ্যরাতে কালবৈশাখীর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষেত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। পোল ভাঙি গেছে এবং বিরাট গাছ উল্টি পড়ছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্য দিলেন নিহতের মা সহ ৩ জন, ন্যায় বিচারের আশা। নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ১১ বছর, আপিলে আটকা বিচার কাজ, স্বজনদের বাড়ছে ক্ষোভ, হতাশা। আমার আব্বুকে অনেক মিস করি, কারণ আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না। পুত থাকতো, সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নাই। কি অপশক্তি আছে হাইকোর্টের পরে ঝুলে থাকে। আমরা চেষ্টা করব সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলতে। কুমিল্লায় ৩ মাসের ব্যবধানে আবারও কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, শহর জুড়ে আতঙ্ক, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক সহ গ্রেফতার ৯। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। উত্তরের কয়েক জেলায় মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ক্ষতিগ্রস্ত রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের বহু বাড়িঘর, উপড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। শনিবার মধ্যরাতে দুদফা কালবৈশাখীর তাণ্ডব, এতে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। উপড়েছে অসংখ্য গাছপালা, পড়েছে সড়ক রেল লাইনের উপর, এতে ব্যাহত চলাচল, ভেঙেছে বিদ্যুতের অনেক খুঁটি, এতে বিঘ্নিত বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্ত কাঁচাপাকা বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। প্রচন্ড বাতাস, গাছ একেবারে পড়িয়ে আমার ঘরটা সব চুরমার হয়ে গেছে। সামনে একটা গাছ করছে আর এদিকে রোয়াল কারেন্টের পোল ভাঙি গেছে। একদিকে গরম, অন্যদিকে কারেন্ট নেই, তারপরে কিছুক্ষণের মধ্যে দেখি সাপ্লাইয়ের পানি শেষ হয়ে গেছে। কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে লালমনিরহাটেও। লণ্ডভণ্ড, আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15টি গ্রামের বহু বাড়িঘর, উপড়েছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা জেলা। বুড়িমারি সড়কে গাছ ভেঙে পড়ে কয়েক ঘন্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। বিশাল হারে একটা তুফান আসছে, আসার পরে গাছটা রোডের মধ্যে পড়ে গেছে, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। পোল ভাঙি গেছে এবং বিরাট গাছ উল্টি পড়ছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরেও। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় ভেঙেছে টিনের ঘর, উপড়েছে গাছপালা আর বিদ্যুতের খুঁটি, দিশেহারা ক্ষতিগ্রস্তরা। বেলতলী এলাকায় সড়কে গাছ পড়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চরাঞ্চলের সবজি, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংস্কারের কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়ছে কিনা একটু জানাবেন। বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে গাছপালা সহ যে ফসলি জমিগুলো আছে, ভুট্টা সহ বিভিন্ন ফসল, সেগুলো কিন্তু একদম ক্ষেতের মধ্যে শুয়ে পড়েছে। বাড়িঘর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিছু কিছু জায়গায় বিদ্যুতের পোল উল্টে পড়ে বিদ্যুৎ সংযোগ এখনো সম্ভব হয়নি। আমি কিছুক্ষণ আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের সঙ্গে কথা বলছি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই ঝড়ের কারণে কিন্তু খুব একটা নাকি ক্ষতি হবে না আমাকে জানিয়েছেন। তারপরেও তারা ভেবেছেন যে ধানগুলো কেবল বের হচ্ছে সেই ধানগুলোর ক্ষতি হতে পারে, ভুট্টা ক্ষেতের ক্ষতি হতে পারে, সেগুলো তারা নিরূপণের জন্য উপজেলা পর্যায়ে কৃষি অফিসারদেরকে বলেছেন। সেগুলো এখনো তারা তথ্য পাননি।
আর এদিকে আমি বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বেশ কিছু জায়গায় কারেন্টের পিলার ভেঙে পড়া, তা সেই জায়গাগুলোতে এখনো সংযোগ দেওয়া সম্ভব হয়নি বিদ্যুতের, তারা চেষ্টা করছেন। আর জেলা প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে আমি দেখেছি যে বেশ কিছু বাড়িঘর, বিশেষ করে যারা নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্ত, তাদের বাড়িঘর কিন্তু কাঁচা বাড়িঘর কিন্তু ভেঙে পড়েছে এবং তারা কিন্তু বেশিরভাগই কিন্তু দিনমজুর বা দিন এনে দিন খায়, এরকম লোকজনেরই কিন্তু বাড়িঘর নষ্ট হয়েছে। তবে এসবের ক্ষয়ক্ষতির তালিকা ইউনিয়ন পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে তালিকা প্রস্তুত করছে, এরপর হয়তো জেলা প্রশাসন তাদের বিষয়ে দেখবেন বলে আমাকে জানিয়েছে। আনিস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো আজ সকালে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয় সাক্ষ্য গ্রহণ। আজ 3 জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন আসিয়ার মা আয়েশা খাতুন, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও আসিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যান চালক রুবেল। গেল 13 এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। 23 এপ্রিল চার্জ গঠন করা হয়। গত 6 মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায়। এতে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়। এরই মধ্যে 164 ধারায় জবানবন্দি দিয়েছে হিটু শেখ। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে তলব করেছিলেন। বাদী সহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। 3, 4 এবং 5 নম্বর সাক্ষী হুজুর আদালত আগামীকাল সাক্ষ্য প্রদান করবে। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 11 বছর আজ। 8 বছর ধরে আপিলেই আটকা মামলার বিচার কাজ। স্বজনদের বাড়ছে দীর্ঘশ্বাস, হতাশা। জীবদ্দশায় রায় কার্যকর দেখতে পারবেন কিনা সংশয় তাদের। অন্তর্বর্তী সরকারের আমলে মামলা নিষ্পত্তির আশা বাদী পক্ষের আইনজীবীর। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সবার মরদেহ। এ ঘটনায় 2 মামলায় 2017 সালের 16 জানুয়ারি 26 জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের আদালত। 9 জনকে বিভিন্ন মেয়াদে দেওয়া হয় কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় আসামি পক্ষ। ওই বছরের 22 আগস্ট কাউন্সিলর নূর হোসেন, বরখাস্তকৃত র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। বাকিদের দেন বিভিন্ন মেয়াদে সাজা। এরপর থেকে বিচারের অপেক্ষায় স্বজনরা। নিম্ন আদালতের রায় হইল, আমরা ভালোই সন্তুষ্ট ছিলাম যে দ্রুত রায়টা আগাইতেছে। তারপর হাইকোর্টের রায় হইল। কি অপশক্তি আছে হাইকোর্টের পরে ঝুলে থাকে? কোন অদৃশ্য ছায়ার কারণে এই মামলাটা এতদিন আপিল বিভাগে ঝুলে আছে, আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই। 7 খুনের বিচার দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভে নেমেছেন স্বজন আর এলাকাবাসী। মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। আমার আব্বুকে অনেক মিস করি, কারণ আব্বু থাকলে এখন আমাকে আর মার জন্য অপেক্ষা করতে হতো না। মা কখন আসবে বা আমি রাত্রে কিভাবে যাব, রাস্তায় কিভাবে একা একা যাব। নিজে কষ্ট করে চলতেছি, দিন খাই। আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাততে পারতেছি না লজ্জার কারণে, অথচ নিজে এত কষ্ট করে আমি সংসার চালাইতেছি। আমার সংসার নেই, পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে আশা বাদীপক্ষের আইনজীবীর। আমরা চেষ্টা করব সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলতে এবং যে হাইকোর্টে যে আপনার প্রসিকিউশন আছে তাদের সাথে কথা বলতে, অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে বিরতি নিচ্ছি। সংবাদ সারা দেশে ফিরছি কিছুক্ষণের মধ্যে। জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পটুয়াখালীতে। বিএনপির একটি প্রতিনিধি দলেরও সেখানে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া হৃদয়। লামিয়ার জানাজা ও দাফনের বিষয়ে কি জানতে পারলেন, সবশেষ তথ্য দিবেন। আর বিএনপির প্রতিনিধি দল কখন যেতে পারে সেখানে নাগাদ, সেটাও জানতে পারলে জানাবেন।
সুহাস, আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে আমি শুরু করি। সেটি হলো যে বিএনপির যে সিনিয়র জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী উনি ইতিমধ্যে বরিশালে এসে বসেছেন, সেখানে অবস্থান করেছেন। এখান থেকে জেলা বিএনপির নেতৃবৃন্দ জানাজার যে সময় সেটি নির্ধারণ করার পর তাকে অবগত করে সে সেই সময় অনুযায়ী এখানে এই পটুয়াখালীর দুমকি উপজেলার এই যে পাঙ্গাশিয়া গ্রামের দোপারহাট এলাকায় এখানে মানে জসিম লামিয়ার বাবার যে বাড়ি সেই বাড়িতে তিনি এসে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন এবং রুহুল কবির রিজভীর সাথে ঢাকার কেন্দ্রীয় আরো পটুয়াখালী দক্ষিণাঞ্চলের যে নেতৃবৃন্দ তারা অবস্থান করেছেন। আর প্রথম যে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো লামিয়ার বাবার যে কবর, সেই কবর হচ্ছে পাশে, তার পাশেই তার বাবার কবরের পাশেই কিন্তু লামিয়াকে এখানে দাফনের জন্য তারা কিন্তু প্রস্তুতি করতেছে। এখানে একটি বড় ধরনের গাছ ছিল, সেই গাছটি কিন্তু সকাল থেকে কেটে তারা টুকরো টুকরো করতেছে এবং মাটির নিচ থেকে সরানোর ব্যবস্থা করতেছে। এখানে তাকে দাফন করবে পরিবারের পক্ষ থেকে। তাদের যে তার যে মা তিনি বলেছেন তার দাবির প্রেক্ষিতে এখানে তার লাশটি দাফন করার একটি সবকিছু সম্পন্ন করতেছে। এর পরবর্তীতে যে তার যে জানাজার বিষয়, সেই জানাজার বিষয়ে এলাকার যারা লোকজন আছে এবং নেতৃবৃন্দ আছে তারাও সেখানে তাদের সাথে আলাপ আলোচনা করা তারা সিদ্ধান্ত নেবে। তার পরবর্তীতে কিন্তু জানাজার বিষয়টি তারা আসলে সময় নির্ধারণ করবে। শুধু বিএনপি নেতৃবৃন্দ না, এছাড়া পটুয়াখালী জেলা জামাতে ইসলামী এবং ছাত্র শিবির এবং গণ অধিকার পরিষদ, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছেন এবং যোগাযোগ করেছেন সকাল থেকে। শ্বাস হৃদয়, আপনাকে ধন্যবাদ অনেক। কুমিল্লায় ৩ মাসের ব্যবধানে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া। শহর জুড়ে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের নীরবতাকে পৃষ্ঠপোষকতা হিসেবে দেখছে সচেতন মহল। দিন দিন বাড়ছে সামাজিকভাবে অপরাধ প্রবণতা। দেশীয় অস্ত্র হাতে এভাবেই কুমিল্লা শহরে আতঙ্ক ছড়ায় কিশোর গ্যাং সিপিকে গ্রুপ। এর আগে ৩ জানুয়ারি আতঙ্ক ছড়ায় রতন গ্রুপের সদস্যরা। সম্প্রতি 2 গ্রুপ এক হয়ে জামিনে আসা তানজিম আবদুল্লাহর নেতৃত্বে শহরে অস্ত্রের মহড়া চালায়। শোডাউন ঘিরে আগেই চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমি উদাসীনতা বলবো না তাদের পৃষ্ঠপোষকতা বলবো, এটি কিন্তু এখন আমার কাছে প্রশ্ন। 3টি এলাকায় আমাদের কোতোয়ালি মডেল থানার হয়তো 2 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আওতার মধ্যে পড়ে। 5ই আগস্টের পূর্বে কিশোর গ্যাং ছিল কোনো না কোনো ভাইয়ের অধীনে, বড় ভাইদের অধীনে ছিল। 5ই আগস্টের পরে তারা ভাই পরিবর্তন করে তার শক্তিমত্তা জানান দিয়েছে। সম্প্রতি মহানগর ছাত্রদলের বিভিন্ন অনুষ্ঠানে সামনের কাতারে দেখা যায় কিশোর গ্যাং নেতা তানজিমকে। পাশাপাশি অস্ত্র হাতে নগরীর রানীর দিঘির পার, তালপুকুর পার, আদালত এলাকা সহ বেশ কয়েকটি অলিগলিতেও দেখা গেছে তাকে। তবে বিষয়টি অস্বীকার করেছে মহানগর ছাত্রদল আর মহানগর বিএনপির সদস্য সচিব। পিছনে একটা শক্তি আছে, এই শক্তিটা যে কি কেউ খুলে বলে না। অর্থাৎ আগে একটা ছত্রছায়া ছিল, এখন একটা ছত্রছায়া আছে। এই মাদক হচ্ছে এই কিশোর গ্যাংয়ের অন্যতম একটা কারণ। কেউ যদি কিশোর গ্যাং কার্যকলাপ চালাতে গিয়ে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে তার দায় দায়িত্ব জাতীয়তাবাদী ছাত্রদল নিবে না। রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তি যদি তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে বা শেল্টার দিয়ে থাকে, আমি মনে করি যে যদি এটা সাক্ষী প্রমাণ পাওয়া যায়, আমরা আমাদের দল কোনোভাবে এটাকে ছাড় দিবে না। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বলছে ফুটেজ দেখে বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আমরা গোয়েন্দা তথ্য নিতেছি, তাদেরকে আমরা একেবারেই ভিডিও ফুটেজ যেগুলো আমরা হাতে পেয়েছি সেগুলা ভিত্তিতে আমরা কাজ করতেছি। তো আমরা আশা করি এখানে একটা আরও আমাদের যে যারা এটার পিছনে জড়িত তাদেরকে আমরা ধরতে পারবো চিরেই। গেল কয়েক বছরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেছে শিক্ষার্থী আদিল, শাহাদাত, সজীব হোসেন বাবু সহ অন্তত 8 জনের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র, মাদক সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কুমিল্লা সদরের দুর্গাপুর থেকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাজ্জাদ, সাইফুল, ইমরান সহ আরও 5 জনকে। এ সময় কয়েকটি অস্ত্র, গুলি, মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। রাজবাড়ীতে পদ্মা নদী থেকে মস্তকবিহীন ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে চর কাছরন্দ এলাকায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে বৃহস্পতিবার থেকে পার্শ্ববর্তী চর বরাট গ্রামের জিহাদ নিখোঁজ রয়েছে। কারো সাথে দেখা করার কথা বলে বেরিয়ে ফেরেনি সে। স্বজনদের ধারণা মরদেহটি জিহাদের। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। শিক্ষক কর্মকর্তাদের বাইরে বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে সকাল থেকে আন্দোলনে নেমেছে তারা। তালা দেয়া হয়েছে প্রশাসনিক ভবনে, চলছে বিক্ষোভ। 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর সহ দাবিগুলো বাস্তবায়ন চান তারা। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিংকে স্নাতক বা ডিগ্রি পাশ কোর্স সমমান করার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সকালে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, এইচএসসি পাশের পর তারা 3 বছর ডিপ্লোমা কোর্স করলেও ডিগ্রি পাশের সনদ পান না, যা চরম বৈষম্য বলে দাবি শিক্ষার্থীদের। একই দাবিতে ঝিনাইদহ সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি স্থগিত করার রপ্তানি বাণিজ্যে সম্ভাবনার দুয়ার খুলছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। প্রথম দিন 60 টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম কার্গো। তবে প্যাকেজিং হাউস না থাকায় কষ্ট রয়ে গেল সবজি রপ্তানিকারকদের। সব সুবিধা থাকার পরও 2022 সাল থেকে অব্যবহৃত পড়েছিল আন্তর্জাতিক মানের এই কার্গো হাউসটি। ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তিতে প্রতি সপ্তাহে 600 টন বা 18% তৈরি পোশাক রপ্তানি হতো কলকাতা আর দিল্লি বিমানবন্দর দিয়ে। চুক্তি বাতিল হওয়ায় রপ্তানির চাপ সামাল দিতে সিলেট থেকে রপ্তানি শুরুর সিদ্ধান্ত নেয় সরকার। ফলে 3 বছর পর আলো জ্বলল এই কার্গো হাউজের। অনেক স্টেক হোল্ডার যারা আগ্রহী তারা বিভিন্নভাবে খবর নিয়েছেন, যারা অপারেটর তারা খবর নিয়েছেন। আমরা চেষ্টা করেছি প্রতিনিয়ত তাদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে, যাতে তারা উৎসাহিত হন এবং আমাদের এখান সিলেটের যে এত সুন্দর একটা কার্গো কমপ্লেক্স এটা যেন চালু হয়, সিলেটের অর্থনৈতিক স্বপ্ন পূরণে যেন এটা অবদান রাখতে পারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কার্গো হাউসটিতে RA3 প্রোটোকল এবং EDS স্ক্যানিং প্রযুক্তি রয়েছে। RA3 ক্যাপাসিটি প্রোটোকল সম্পন্ন একমাত্র স্টেশন হচ্ছে ঢাকা এক্সপোর্ট। আমাদের এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয়। রপ্তানির সুবিধা চালু হলেও মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সিলেটের রপ্তানিযোগ্য পণ্য, সবজি ও ফলমূল পাঠানোর জন্য প্যাকেজিং হাউস সুবিধা নেই। তাই ভরসাস্থল ঢাকার সেই শ্যামপুরি। অনেক আমাদের সবজি এবং ফল এগুলা আমাদের সিলেট থেকে রপ্তানি হয় এবং এটা সম্ভাবনা আছে লন্ডনে এবং আমেরিকায়, মধ্যপ্রাচ্যে আমাদের সিলেটের প্রচুর মানুষ, আমাদের কমিউনিটি আছে। এই সরকারের মাধ্যমে দ্রুততার সাথে শাকসবজি ফলমূলের জন্য একটা প্যাকেজিং হাউস কৃষি মন্ত্রণালয় যেটা খামার বাড়ি করে দেয়। যদি লং টার্ম 2-3 বছর লাগে, তাই শর্ট টার্মের জন্য একটা বাড়ি ভাড়া নিয়েও আমাদের একটা ওয়্যারহাউস করলে আমরা আগামী সিজন থেকে ধরতে পারবো শাকসবজি, কাঁঠাল, আম সহ যেগুলো রপ্তানি হয়। তাদের মতে বেসরকারিভাবে প্যাকেজিং হাউস তৈরিতেও রাজি রপ্তানিকারকরা, শুধু প্রয়োজন সরকারি সিদ্ধান্ত। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, এখানেই শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।